ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় ভাঙচুর, লুটপাট এবং বাড়ি দখলের মতো ঘৃণ্য কর্মকাণ্ড ঘটেছে। এই অভিযোগটা উঠেছে খোদ গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুদের বিরুদ্ধে। কালবেলায় নিউজটা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে নিউজের প্রমাণ। আমরা একটু এই নিউজের পুরো ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত এই সহকারী কমিশনার মাসুদ ঈদের সময়ই তার অপকর্মগুলা বেশি করে, মানে তার কাজকর্মগুলা ঈদের ছুটির ফাঁকেই হয়। ঠিক যখন রাজধানী নীরব, ঠিক ডাকাতের ভূমিকায় তখন তিনি অবতীর্ণ হয়। এই সহকারী পুলিশ কমিশনার মাসুদের দ্বারা হয়রানির শিকার খোদ আমি নিজেও। আপনাদের মনে আছে কিনা জানি না, গত ঈদের ঠিক একদিন পর আমাকে গ্রেফতার করা হয় এবং অ্যারেস্ট করে 2 দিন থানায় রাখা হয়। শুধু জিজ্ঞাসাবাদ চলছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদ। আরো কয়েক জায়গায় ফোন দিয়ে তাদের ইনস্ট্রাকশন নিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে রিমান্ডে পর্যন্ত নেয়। রিমান্ডে যখন আমাকে ইন্টারোগেশন করা হয়, তখন এই ডিসি মাসুদ ঠিক আমার বাম পাশে বসেছিল। সামনে ছিল ডিজিএফআই এর 2 জন, ডান পাশে ছিল এসবির লোক। ইনভেস্টিগেশন অফিসার, অর্থাৎ আমার মামলার সরকার নিযুক্ত যে ইনভেস্টিগেশন অফিসার ছিল, সেও ছিল পাশে বসা। রীতিমতো প্রত্যেকটা মুহূর্তে তারা যেইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে আমার সঙ্গে কথা বলেছে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জাতির স্থপতি বঙ্গবন্ধুকে কটূক্তি করে কথা বলেছে, তাতে এদের চরিত্র সম্পর্কে আমার আর জানতে বাকি ছিল না যে এরা ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের অংশ এবং ওদেরই সেটআপ, অর্থাৎ স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সেটআপ। আজকে দেখেন, 1 বছরের মাথায় আজকে ঈদের দিন এই সহকারী পুলিশ কমিশনার মাসুদ যখন গুলশানে একটা বাড়ি দখল করতে গেছে, এখন হাতে নাতে মিডিয়ার সামনে কট। পত্রিকায় অলরেডি নিউজও চলে এসেছে। আল্লাহর কি বিচার দেখেছেন? হয়তো অনেক পত্রিকা কিংবা অনেক বড় বড় মিডিয়া হাউস এই নিউজটা এই লোকের ক্ষমতার অপব্যবহারের ভয়ে প্রকাশ করে নাই। কারণ যদি প্রকাশ করে দেয়, হয়তো ক্ষমতার অপব্যবহার করে এই এডিসি মাসুদ ওই সাংবাদিক কিংবা ওই মিডিয়া হাউসের বিরুদ্ধে মিথ্যা গেম করবে। ঠিক যেভাবে মিথ্যা গেম করে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে যে সেই রিপোর্টটা করবে তাকেও হয়তো জেলে যেতে হবে। এজন্য অনেক সাংবাদিক এটা প্রচার করছে না, কিন্তু কালবেলায় অলরেডি নিউজ চলে এসেছে। কালবেলার নিউজটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো। এই মুহূর্তে আমার কাছে এই যে দেখেন ফোন আছে, একই সাথে সামনে আছে ল্যাপটপ। আমি ল্যাপটপে পুরো নিউজটা আপনাদেরকে জানাবো। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে অভিজাত এলাকা গুলশানের একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও উল্টো ভুক্তভোগীদেরকেই হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ যে লোকটা বিপদে পড়ে পুলিশের কাছে যাবে হেল্প চাওয়ার জন্য, সেই লোকটাকেই ভিক্টিমাইজ করার প্রক্রিয়া। যারা ভূমি দখল করে, বাড়ি দখল করে, এদের কাছ থেকে এক্সট্রা পয়সা খায়া সাধারণ মানুষকে হয়রানি করাই কি এডিসি মাসুদের কাজ? পুলিশ হবে জনগণের বন্ধু, সেটা না হয়ে পুলিশ যখন জনগণের শত্রুতে রূপান্তরিত হয়, তখন প্রশ্ন থেকেই যায় এই সমস্ত এডিসি মাসুদরাই কি সেই জনগণের শত্রু হয়ে ওঠার স্টেক হোল্ডার? চলেন আরেকটু পড়া যাক। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের উপস্থিতিতে এবং তার মদদে দখলের এ ঘটনা ঘটে বলে অভিযোগ বাড়ির মালিকের। গুলশানে একটি বাড়ির দাম প্রায় কয়েক কোটি টাকা। সেই বাড়ি দখল যারা করবে অবৈধভাবে, যদি তার 10% ওই ডিসি মাসুদকে দিয়ে দেয়, তাতেই তো সে খুশি। কারণ সরকারি চাকরি করে সারা বছর যা ইনকাম করে, সেটা মাত্র একবার গুন্ডামি করলেই পেয়ে যাচ্ছে, তাই গুন্ডামিটাও করতে হবে। এই জন্যই কি তিনি ফ্ল্যাট দখলের মতো ঘৃণ্য কাজে মদদ দিয়েছে? চলেন কালের কণ্ঠ আরো কি লিখেছে একটু পড়ে নেওয়া যাক। গত বৃহস্পতিবার 19 মার্চ দুপুর 12টার দিকে গুলশান 1 নম্বরের এলাকায় 127 নম্বর রোডের 15 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর সেখানে থাকা বাসিন্দাদের ও বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়। ডিসি মাসুদের এত ক্ষমতা, সে সরকারি প্রোটোকল ভেঙে, নিয়ম ভেঙে সরাসরি বাড়ি দখলের কাজে নিয়োজিত। বাহ, সুন্দর। রঘু ডাকাতকেও হার মানিয়েছে এই এডিসি মাসুদ। চলেন আর কি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে একটু দেখে নেওয়া যাক। শুক্রবার 20 মার্চ আবার যখন আনসার সদস্যরা ওই বাড়িতে অবস্থান নেয়, দেখা যায় দখলদাররা সেখানে রয়েছেন। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও সন্ত্রাসী হুমকির মতো মামলা রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ এই বাড়ির মালিককে জিম্মি করে যারা বাড়িটা দখল করতে চাচ্ছে, বা এই বাড়ির মালিককে উচ্ছেদ করে যারা এই বাড়িটা দখল করতে চাচ্ছে, তাদের নামে অতীতেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা যে টাকার বিনিময়ে চাঁদাবাজি এবং বিভিন্ন লোকের
জমি দখল, বাড়ি দখল, ফ্ল্যাট দখল এগুলো করে, সেই বিষয়ে অলরেডি প্রশাসন জানে। তাহলে চিহ্নিত সন্ত্রাসীদেরকে সরাসরি কেন মদদ দিচ্ছে এই এডিসি মাসুদ? এই ঘটনার পরে আমি তার চাকরিচ্যুতির দাবি জানাই। শুধু তাই নয়, তাকে পুরোপুরি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হোক। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এডিসি মাসুদকে বরখাস্ত করা উচিত। শুধু তাই নয়, বাড়িওয়ালা সহ জনগণের জানমাল নিরাপত্তা দিতে না পারার কারণে, উল্টো জনগণকে হয়রানি করার কারণে তার নামে মামলা হওয়া উচিত। বিভাগীয় মামলার পাশাপাশি যেই ব্যক্তিটা তার দ্বারা হয়রানির শিকার হয়েছে তাদের একটা মামলা তার বিরুদ্ধে হওয়া উচিত। এটা সত্য মামলা হওয়া উচিত, আমার মতো মিথ্যা মামলা না। আচ্ছা, দেখা যাক পরে কি লিখছে। কাগজপত্র ঘেটে দেখা যায় গুলশান 1-এর 127 নম্বরের ওই বাড়িটি 19 কাঠা জায়গার উপর অবস্থিত। 2013 সালে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনটি কেনেন মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস, মাথায় রাখেন, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মালিক। বোঝা গেল? তার মানে তিনি একজন ব্যবসায়ী। ওই ভবনটির মালিক তাবাসসুম আরিফিন মুন, অর্থাৎ একজন নারী। বোঝা গেল দুর্বল পয়েন্টটা কোন জায়গায়? একজন সাধারণ নারীর নামে রেজিস্ট্রি করা এই বাড়িটা দখল করার পেছনে এডিসি মাসুদের এত যে গেম, এই গেমের একটাই দুর্বল জায়গা, এটার মালিক একজন নারী, অসহায় নারী। আচ্ছা, ভবনটিতে তার বোন বসবাস করে আসছিলেন। জানা গেছে প্রকৃত বিক্রেতা আব্দুল আজিজ মারা গেলেও মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি আরেকজনকে আব্দুল আজিজ সাজিয়ে বিভিন্ন সময়ে ভবনটি দখলের চেষ্টা করে আসছেন। বাড়িটির ম্যানেজার আবু শিকদার কালবেলাকে জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িটি দখলের চেষ্টা করা হচ্ছে। গত বৃহস্পতিবারের আগেও এখানে মামলা হয়েছে। তিনি জানান, প্রথম ঘটনা ঘটে 1 মার্চ বিকেলে। তিনি বাড়ির মালিকের নির্দেশে বাউন্ডারি নির্মাণের কাজ করাচ্ছিলেন। এ সময় ইসমাইল নামক একজন ব্যক্তি ও তার সঙ্গে থাকা 20-25 জন অজ্ঞাত ব্যক্তি বাসায় জোর করে প্রবেশ করে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। কাজ বন্ধ না করলে তারা 20 লাখ টাকা চাঁদা দাবি করে। ওই মামলার এজাহারে আরো বলা হয়, হামলাকারীরা 20 লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে বাড়ির সব কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে সেখানে কর্মরত শ্রমিকদের প্রাণনাশেরও ভয় দেখানো হয়। বুঝতে পারছেন? একজন অসহায় নারী ঢাকা শহরে বসবাস করতে পারবে না, গুলশানের মতো এলাকায় তাকে 20 লাখ টাকা চাঁদা দিয়ে তার বাড়ির কাজ করাইতে হবে। বাহ, সুন্দর। ওই এডিসি মাসুদ তাদেরকে গ্রেপ্তার করবে, সেটা না করে ওই চাঁদাবাজদের পক্ষ নিয়ে ওই বাড়ির মালিকের ফিটিং দেওয়ার ধান্দায় আছে, তাই তো? চলেন আরেকটু দেখি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যায়। তবে যাওয়ার সময় তারা প্রকাশ্যে বলে যায় প্রাণনাশের হুমকি দেওয়ার কথা। ঘটনার সময় বাড়িতে অবস্থান করছিলেন মুনের ফুফাতো বোন, বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ইসরাত জাহান ইভা। অভিযোগে তিনি বলেন, ওই দিন বৃহস্পতিবার সকালে বাসার দরজা বন্ধ করে তিনি ঘুমিয়েছিলেন। দুপুরের দিকে 10-12 জন অজ্ঞাতনামা ব্যক্তি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে। হামলাকারীরা তার আলমারিতে থাকা প্রায় 10,50,000 টাকা স্বর্ণালংকার সহ আরো প্রায় 1.5 লাখ টাকা নগদ নিয়ে যায়। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। ওই ঘটনার পর সম্পত্তিটির মালিক তাবাসসুম আরিফিন মুন এবং তার কর্মচারী মোহাম্মদ হাসান থানায় যান এবং থানায় যাওয়ার পর তাদেরকে উল্টো নাজেহাল করা হয় বলে অভিযোগ আনেন। তো বিপদে পড়লে থানাতেই তো যাবে। থানায় যেয়ে দেখে ওই জায়গায় ভাগবাটোয়ারা হচ্ছে। থানায় যাওয়ার পর তাদেরই উল্টো নাজেহাল করা হয় বলে জানান মুন। অর্থাৎ সে যায় মামলা তো করতেই পারে নাই, উল্টা ওই সমস্ত চাঁদাবাজরা তাকে নাজেহাল করেছে। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখেছে, পুলিশ মদত দিয়েছে। আচ্ছা, তিনি কালবেলাকে বলেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা তার সম্পত্তিতে অবস্থান করছে। গুলশান জোনের এসির সহযোগিতায় গুলশানের মতো জায়গায় এমন ঘটনা ঘটলো। তবে প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে তিনি ফের আনসার মোতায়েন করেছেন, যদিও দখলদারদের কয়েকজন তখনও বাড়িতে রয়েছেন। তাবাসসুম আরিফিন মুন 2013 সাল থেকে বাড়িটির মালিক, অর্থাৎ আজকে 2026 সাল। 13 বছর কোনো ঘটনা ঘটলো না। যখন এডিসি মাসুদ গুলশান জোনে দায়িত্বরত তখনই এই ঘটনা ঘটে। 13 বছর কিছু ঘটলো না। যখন এডিসি মাসুদ গুলশান জোনে দায়িত্বরত তখনই এই ঘটনা ঘটে। এটা কিসের ইঙ্গিত বহন করে? তিনি অভিযোগ করেন, আমি এবং আমার স্যার থানায় অভিযোগ করতে গেলে উল্টো আমাদেরকে হুমকি দেন এসি মাসুদ। অর্থাৎ ওই নারী, ভুক্তভোগী ওই নারী যখন পুলিশের কাছে সহযোগিতা চাওয়ার জন্য গেল তখন তাকে হুমকি দিয়ে বের করে দিছে এডিসি মাসুদ।
এডিসি মাসুদের দাবি ওই নারীর কাগজপত্র নাকি ভুয়া। তো ওনার কাগজপত্র ভুয়া নাকি সঠিক সেটা তো প্রমাণ হবে আদালতে। আপনি ইমার্জেন্সি ক্রাইসিস ঠিক করার জন্য আপনি আপনার জায়গা থেকে কি অ্যাটেম্প নিয়েছেন? আপনি তো ভুক্তভোগী ওই নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি ভুক্তভোগী ওই নারীকে হাজতে পাঠানোর ভয়ও দেখান। ভুক্তভোগী নারীর দাবি, আমাদের বাসা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, আমি গিয়েছি থানায় অভিযোগ করতে, অথচ আমাকে বলে হাজতে ভরে দিবে। জমির কাগজ চেক করার পর বলে এগুলো ভুয়াও হতে পারে। হতে পারে, হতে পারে দিয়ে কি আপনি থানা চালাচ্ছেন? হতে পারে কি বলবো, এই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা। লোকাল গুন্ডাদের মতো টাকা নিয়ে আজকাল তারা কাজ করতেছে, প্রকৃতপক্ষে আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের কোনো মনোযোগ নাই। এভাবে 5-6 বছর চাকরি করবে, সরকার পড়ে যাবে, বিদেশে যায় আয়েশ করবে, ওদের ধান্দা হচ্ছে এরকম। কালবেলা আরো লিখেছে যে ওই বাসার যে কাজের লোক সে স্টেটমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে আমার স্যারকে উনি বলেন যে আপনার লোকজন যারা আছে তাদের ওই বাসায় যাওয়া যাবে না, অর্থাৎ যে প্রকৃতপক্ষে বাড়ির মালিক সে বাড়িতে যেতে পারবে না। 25 তারিখ থানায় আসবেন আইনজীবী নিয়ে, অর্থাৎ আগামী 25 তারিখ থানায় যেতে হবে আইনজীবী নিয়ে ঈদের পরে। ওই পক্ষও আসবে, এরপর বসে সমাধান করা হবে। এর আগে কেউই বাসায় প্রবেশ করতে পারবে না, ওই বাসা পুলিশের জিম্মায় থাকবে। ভাই, যে বাসার প্রকৃত মালিক কি মালিক না এটা প্রমাণ করবে আদালত, কিংবা আদালত যদি ওখানে স্টে অর্ডার দেয়, 144 জারি করে, তখন উভয় পক্ষই নিউট্রাল থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু সেখানে ওই বাড়ির দিকে এডিসি মাসুদের বিশেষ নজর কেন? এডিসি মাসুদের জিম্মায় কেন ওই বাড়ি থাকবে? কারণ কি? বাড়ি দখলের ধান্দা? 2-4টা গুন্ডা আর কিছু সান্ডা পান্ডা নিয়া পয়সা দিয়া বাড়ি দখল করতে পারলে তো 1000 কোটি টাকার মালিক, বেচে দিলেই তো কেল্লাফ হতে, তাই তো? এভাবে সাধারণ মানুষকে আর কত হয়রানি করবেন? আমার মতো একজন সাধারণ পরিবারের সন্তানকে হয়রানি করেছেন। হয়তো দেখা গেছে এই নিউজটা পাবলিশ হওয়ার পর ওই ভুক্তভোগী নারী ওই পরিবারকে এই এডিসি মাসুদ হয়রানির শিকার করবেন, জেলে পুরবেন, হয়তো নিয়ে টর্চার করবেন। এরকম সাধারণ মানুষকে টর্চার করে, সাধারণ মানুষকে হয়রানি করে আপনারা আইনের লোক নিজেদের ফায়দা যে লুটছেন, এটা কি নৈতিকভাবে ঠিক হচ্ছে? মোটেও ঠিক হচ্ছে না। এই লেখাপড়া করেছেন আপনারা, এই পড়াশোনা করে এডিসি হয়েছেন জনগণের রক্ত চোষার জন্য। কালবেলা আরো লিখেছে, এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ কালবেলাকে বলেন, ভাঙচুরের সময় আমি উপস্থিত ছিলাম কি না সেটার ভিডিও ফুটেজ বের করেন। আমি ছিলাম কি ছিলাম না সেই ফুটেজ দেখলেই বোঝা যাবে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়ার আপনি কে? এখানে স্টে অর্ডার যদি দেয় আদালত দিবে, এডিসি মাসুদ কি স্টে অর্ডার দিতে পারে? এখানে আইনি প্রক্রিয়া, আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে নিজের মতো ম্যানেজ করবেন, তা তো হতে পারে না। এখানে আপনি উভয় পক্ষকে বলতে পারেন যে আপনারা থানায় মামলা করেন, মামলাটা কোর্টে চলুক, সেই অনুযায়ী যে প্রকৃত মালিক কোর্টের রায় নিয়ে আসবে সে পাবে বাড়ি, শেষ। সিম্পল সমাধানকে তো এত ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার তো কোনো মানে নাই। আর এই ঘুরানো পেঁচানোর পিছনে যে আপনার স্বার্থ আছে এটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই নাকি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে কেমন ব্যবস্থা নিলেন যে একজন ভুক্তভোগী নারী তার স্বর্ণালংকার টাকা সহ যখন ভিকটিম হলো, যে আরেকজন বাড়িতে ঢুকে তার স্বর্ণালংকার টাকা নিয়ে চলে গেছে, আপনার কাছে আসছে মামলা করার জন্য, আপনি উল্টা হয়রানি করলেন, এই আপনার ব্যবস্থা নেওয়ার নমুনা? চলেন দেখি আর কি লিখছে কালবেলা। সর্বশেষ লাইন এটা, সেটা হচ্ছে, পুলিশের এই কর্মকর্তার নিজের বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনার পর মামলা করতে চাইলে তা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে মামলা তো নেবে না থানার ওসি, এই কথা বলেন। মামলা নিবে না ওসি কেন? স্যার বলছে। কিন্তু মিথ্যা মামলা ঠিকই নিবে ওসি, কারণ মিথ্যা মামলা দিলে স্যারের উপরে ইনকাম হয়। এই হচ্ছে আইনের শাসনের নমুনা। এইভাবে একটা দেশ চলতে পারে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ধরনের অসৎ পুলিশ অফিসারদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করে দেওয়া হোক। এরা আপনারও নাম ডুবাবে, একই সাথে দেশের মানুষকে হয়রানি করবে, একই সাথে পুলিশ ডিপার্টমেন্টের সম্মানটাও নষ্ট করবে। ধন্যবাদ।